আসসালামু আলাইকুম। স্টক মার্কেট ট্রায়াড ক্লিক চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আপনাদের সাথে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস সেক্টরে আরও একটি স্টক নিয়ে আলোচনা করব, যে স্টকটা ফলিং ওয়েজেট ক্রিয়েট করেছে। আর আপনারা জানেন ফলিং ওয়েজেট একটি রিভার্সাল প্যাটার্ন, পাশাপাশি এটা কন্টিনিউশন প্যাটার্ন। তাহলে আসুন আমরা একটু চার্টে যাই, একটু দেখি কীভাবে ফলিং ওয়েজেট প্যাটার্নটা তৈরি হয়। ফলিং ওয়েজেট প্যাটার্নটা হলো একটা রিভার্সাল প্যাটার্ন। তার মানে একটা শেয়ার যখন উপর থেকে পড়ে এসে নিচে আসবে তখন সে ফলিং ওয়েজেট প্যাটার্নটা তৈরি হয়। আমরা যদি দেখি কীভাবে তৈরি হয়, শেয়ারটা উপর থেকে এসে এই যে লোয়ার হাই তৈরি করলো, তারপরে আবার নিচে আসলো, লোয়ার লো তৈরি করলো, আবার উপরে গিয়ে লোয়ার হাই তৈরি করলো, আবার লোয়ার লো তৈরি করলো। এইভাবে করে করে একটা প্যাটার্ন তৈরি হয়। সেই প্যাটার্নটার নামই হইল ফলিং ওয়েজেট প্যাটার্ন। তার মানে সে আস্তে আস্তে নিচে নামতেছে, উপর দিক থেকে লোয়ার হাই তৈরি করতেছে, এই লোয়ার হাই লোয়ার হাই লোয়ার হাই লোয়ার হাই, আর এদিক দিয়ে কী তৈরি করতেছে, লোয়ার লো লোয়ার লো লোয়ার লো লোয়ার লো তৈরি করে করে আমাদের শেয়ারটা নিচে নামতেছে। তাহলে এটা হলো ফলিং ওয়েজেট প্যাটার্ন। তাহলে এটা কি বলতেছে, রিভার্সাল এবং কন্টিনিউশন প্যাটার্ন। তার মানে যদি একটা শেয়ার ডাউন ট্রেন্ডের শেষে তৈরি হয় তাহলে এটাকে আমরা রিভার্সাল প্যাটার্ন বলবো, আর এই প্যাটার্নটা যদি একটা শেয়ারের আপ ট্রেন্ডের মাঝামাঝি সময় তৈরি হয় তাকে আমরা কন্টিনিউশন প্যাটার্ন বলবো। সো আমরা এই অনুযায়ী আমরা ট্রেড নিতে পারি। ট্রেড কিভাবে নিতে পারি, যখন এই ফলিং ওয়েজেট প্যাটার্নের এটা হলো আমাদের রেজিস্ট্যান্স লাইন আর এটা আমাদের সাপোর্ট লাইন, যখন আমাদের রেজিস্ট্যান্স লাইনটা প্রাইস ব্রেকআউট করবে এবং বড় একটা প্রাইস ক্যান্ডেল হবে, পাশাপাশি ভলিউম কনফার্মেশন পাবো, তখনই আমরা এই শেয়ারে এন্ট্রি নেব। তাহলে ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন আমি কোন শেয়ারটা নিয়ে কথা বলতে চাচ্ছি। সেটা হলো আমাদের টেকনোড্রাগ, ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল সেক্টরের টেকনোড্রাগ। আসুন আমরা টেকনোড্রাগের লাইভ চার্টে চলে যাই। এই হলো আমাদের টেকনোড্রাগের লাইভ চার্ট। লাইভ চার্টে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফলিং ওয়েজেট প্যাটার্নটা ক্রিয়েট হয়েছে। তাহলে ফলিং ওয়েজেট প্যাটার্নটা অনুযায়ী আমরা কিভাবে ট্রেড প্ল্যান করতে পারি, তাহলে এর আগে আমরা চলুন দেখে আসি তার অল টাইম হাই কত আর অল টাইম লো কত। এই চার্টে আমরা দেখতে পাচ্ছি অল টাইম হাই কত, আমাদের অল টাইম হাই হইল 69 টাকা 70 পয়সা, অল টাইম লো আমাদের আছে 30 টাকা 20 পয়সা, আর বর্তমান প্রাইস আছে 31 টাকা 80 পয়সা। তাহলে আমরা যদি এই শেয়ারটা ব্রেকআউটের আমরা ট্রেড নেই, তাহলে আমাদের প্রথম আমাদের সেল প্রেশারটা আসতে পারে 39 থেকে 42 টাকা, এটা আমাদের প্রফিট টার্গেট হতে পারে। দ্বিতীয় হতে পারে আমাদের 47 থেকে 50 টাকা। তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা এই শেয়ারটা যদি সঠিক সময়ে এন্ট্রি নিই তাহলে 25 থেকে 50% প্রফিট আমরা বুক করতে পারি। আসলে কেন আমরা 25 থেকে 50% প্রফিট পেতে পারি, তার জন্য তার ফান্ডামেন্টাল কি ডাটা আছে সেটাও আমাদের দেখার দরকার আছে। আসুন আমরা ফান্ডামেন্টাল ডাটাতে যাই। এই আমাদের ফান্ডামেন্টাল ডাটা দেখেন, আমাদের শেয়ারটার পি আছে 14.72, মানে আমরা জানি একটা শেয়ার ফান্ডামেন্টালি ভালো কি না তা পিই এর উপর নির্ভর করে। এটা পিই মানে কি, প্রাইস পার আর্নিং। তাহলে 15 নিচে যে সমস্ত শেয়ারের পিই থাকে আমরা সাধারণত এটাকে গুড ফান্ডামেন্টাল ধরে নেই এবং গুড গভর্নেন্স কোম্পানি হিসেবে বিবেচনাও করতে পারি। তাহলে আমরা যদি তার ফান্ডামেন্টাল ভ্যালুতে যাই, দেখেন সে এ ক্যাটাগরি একটা শেয়ার, তার কি আছে, তার এই যে লং টার্মের লোন, তার লং টার্মের লোন 0, তার শর্ট টার্মের লোন আছে মাত্র 92 কোটি টাকা। তার বিপরীতে 195.1 কোটি টাকা তার রিজার্ভ আছে, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। তার মানে আমরা ধরেই নিতে পারি যে এই শেয়ারটা যেহেতু লং টার্মের কোনো লোন নাই, তার মানে সে একটা ভালো করার সম্ভাবনা আছে। মানে লোন নাই মানে কি, অনেক ভালো করার। আর আরেকটা জিনিস আপনাদের আজকে শেয়ার করতেছি, সেটা হলো এই যে ডাইরেক্টর হোল্ডিং, যে সমস্ত কোম্পানিগুলি আপনি দেখবেন ডাইরেক্টর হোল্ডিং 50%-এর উপরে, সেই সমস্ত কোম্পানি মনে করবেন সেই কোম্পানির
উপরে ওই ডাইরেক্টরদের একটা দরদ আছে, মানে কোম্পানিটাকে উপরে নিতে চায়, ভালো করতে চায়, তাহলে ডাইরেক্টর হোল্ডিংটা একটা বড় ফ্যাক্ট। তার মানে গুড গভর্নেন্স কোম্পানি বলতে আমরা বুঝি যে ম্যানেজমেন্ট যদি ভালো থাকে, আর এই ডাইরেক্টর হোল্ডিং দিয়ে আমরা বুঝতে পারি যে এই কোম্পানির সামনে ভালো করার জন্য তারা চেষ্টা করবে, চেষ্টা করছে। সো আমরা এই কোম্পানিটাকে আমরা বিবেচনা করতে পারি আমরা শর্ট টার্ম ট্রেডিং, মিড টার্ম ট্রেডিং এবং লং টার্ম ট্রেডিংয়ের জন্য। আসুন আমরা ডে চার্টে চলে যাই, কিভাবে আমরা এন্ট্রি নেব, কোথায় এন্ট্রি নেব, কেন এন্ট্রি নেব। আমরা ডে চার্টে আসলাম এবং আমরা প্লট করলাম কিভাবে আমরা এন্ট্রি নিব। এইখানে আপনারা দেখেন আমি স্পষ্টই লিখে রাখছি যে ইফ মানে এন্ট্রি ইফ ক্লোজিং অ্যাবভ 33 টাকা ইজ কনফার্ম, মানে 33 টাকার উপরে যদি শেয়ারটা ক্লোজিং কনফার্ম করে তাহলে, শুধুমাত্র তাহলেই আমরা এই শেয়ারটাতে এন্ট্রি নেব। মানে শেয়ারটা যতক্ষণ তার প্রাইস এই 33 টাকার উপরে ক্লোজিং নিশ্চিত না হবে এর আগ পর্যন্ত আমার শেয়ারটা আমরা কিনবো না। বাট যদি আপনি লং টার্মের চিন্তা করেন, আপনি উপরে কিনা আছে আপনার শেয়ারটা 50 টাকা বা তারও উপরে, এই যে এটা 50 টাকা আমাদের লেভেল, তারপরে উপরে লেভেল কত আছে আমাদের, অল টাইম হাই আছে 69 টাকা। যদি আমার যদি শেয়ারটা অনেক উপরে কেনা থাকে তাহলে আমরা এখানে যতই কমলে আমরা শেয়ারটা অ্যাভারেজ করে নিব, আস্তে আস্তে যত কমবে শেয়ারটা আমরা আস্তে আস্তে কিনবো, অ্যাভারেজ করে নেব। বাট আমি যদি ফ্রেশ এন্ট্রি নিতে চাই, এই শেয়ারটা থেকে ভালো প্রফিট করতে চাই, তাহলে আমরা এটা চোখে চোখে রাখবো যতদিন না পর্যন্ত শেয়ারটা 33 টাকার উপরে ক্লোজিং না দিতেছে। আর যেদিন আমরা দেখব 33 টাকার উপরে শেয়ারটা ক্লোজিং দিচ্ছে, পাশাপাশি ভলিউমে একটা ভালো একটা মুভমেন্ট দেখতে পাচ্ছি, একটা ভালো একটা ভলিউম নিয়ে এখানে একটা ক্যান্ডেল দিল, কি ক্যান্ডেল দিল, এখানে একটা ক্যান্ডেল 33 টাকার উপরে গেল, লম্বা একটা গ্রিন ক্যান্ডেল দিল। ঠিক আছে, মনে করেন এখান থেকে এইরকম একটা লম্বা একটা গ্রিন ক্যান্ডেল দিল, আমরা এইভাবে একটু প্লট করে দিই। হ্যাঁ, একটা গ্রিন ক্যান্ডেল পাইলাম, পাশাপাশি একটা বড় একটা হাই ভলিউমের একটা ক্যান্ডেল পেলাম। ভলিউমের দিক দিয়েও আমাদের একটা ভালো একটা ভলিউম পাইছি, তাহলেই আমরা এন্ট্রি নিব। তাহলে একটু কনফার্ম হতে হবে যে আমাদের 33 টাকার উপরে শেয়ারটা ক্লোজ দিবে, তাহলে আমরা এন্ট্রি নেব। আর স্টপ লস আমরা কোথায় রাখবো? স্টপ লস আমরা 31 টাকার নিচে রাখবো। কেন? আমরা এই যে রিসেন্ট তার সুইং লো, এই সুইং লোটা হলো আমার 31 টাকা 30 পয়সা। হ্যাঁ, 31 টাকা 10 পয়সা। আমরা এই 31 টাকা ধরছি, বা আমরা তার চাইতে আরও 20 পয়সা আমরা নিচে ধরতে পারি। তার মানে কত? 30 টাকা 30 পয়সা, 30 টাকা 70 পয়সা। আমরা 30 টাকা 70 পয়সা আমরা স্টপ লসটা আমরা ধরলাম। তাহলে 30 টাকা 70 পয়সার নিচে আমরা যদি শেয়ারটা চলে যায় তাহলে আমরা এই শেয়ারে থাকবো না, আমরা স্টপ লস দিয়ে বেরিয়ে যাব। আর হলো আমরা কোথায় করব? আমরা এন্ট্রি নেব 33 টাকার উপরে। তাহলে আমাদের কত হইলো স্টপ লসটা, মানে কত পার্সেন্ট হইলো? আমাদের নিয়ার অ্যাবাউট প্রায় 10%-এর মতো হয়ে যায়। ঠিক আছে, সো এইরকম লং ডিস্টেন্সে যদি আপনি শেয়ারটা ট্রেড নিতে চান, মানে স্টপ লস নিয়ে, তাহলে আপনি 33 টাকা ওই যে ব্রেকআউট কনফার্ম হলে আপনার শেয়ারটা ট্রেড নেবেন। আর ব্রেকআউট কনফার্ম হলে আমাদের প্রথম টার্গেট হবে আমাদের 32 থেকে 33 টাকা, তারপর দ্বিতীয় টার্গেট হলো 39 থেকে 45 টাকা, তৃতীয় টার্গেট হলো 40 থেকে 42 টাকা, আর চতুর্থ যে টার্গেটটা আমাদের 50 টাকা, অ্যারাউন্ড 50 টাকা। এই যে এইখানে আমাদের চতুর্থ এবং ফাইনাল টার্গেট হবে। আমরা সাধারণত মানে আপাতত আমরা 50 টাকা পর্যন্ত ফাইনাল টার্গেট ধরতে পারি, পরে ভবিষ্যতে অন্য টার্গেট আমি আপনাদের জানাবো। সো আমরা এইখান থেকে এই প্যাটার্ন অনুযায়ী সর্বোচ্চ আমরা এই 50 টাকা পর্যন্ত আমরা টার্গেট ধরতে পারি। আর 50 টাকা টার্গেট ধরলে আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিওটা হয়ে যায় কত? 1.8 প্রায় 8 হয়ে যায়। বাট এইখানে যদি আমরা শেয়ারটাকে আমরা এইভাবে ট্রেড নেই তাহলে 1:4 হয়। কত টাকা? যদি আমরা 40-42 টাকা পর্যন্ত টার্গেট নেই তাহলে এই যে আমার রিস্ক রিওয়ার্ড রেশিও এটা হলো 1:4। তার মানে 1 টাকা যদি আপনি লসের জন্য রিস্ক নেন তাহলে আপনার 4 টাকা প্রফিট হওয়ার চান্স থাকে। তাহলে এইরকম লোভনীয় আমরা রিস্ক নিতেই পারি, যেটা সম্ভাবনা একটু বেশি।
আর সম্ভাবনা এই কারণেই, কারণ এটা প্রায় 70 টাকা না 80 টাকা, 70 টাকা থেকে শেয়ারটা এখন 30 টাকায় অবস্থান করতেছে। তার মানে এত কারেকশন হয়েছে, ফান্ডামেন্টালি ভালো একটা শেয়ার, এত কারেকশন হয়েছে, এখান থেকে একটা মুভ আশা করাই যায়। এবং ফলিং উইজেট যেহেতু একটা রিভার্সাল প্যাটার্ন, সেই হিসাবে এই যে ফলিং উইজেটের এত পাশাপাশি চলে আসছে, দেখেন একবারে প্রায় মিলিত হয়ে গেছে। তার মানে এইখান থেকে রিভার্সাল খুবই আসন্ন, ইমিডিয়েটলি আমরা এখান থেকে একটা সুইং দেখতে পারি ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, আগামী ভিডিওর জন্য অপেক্ষা করেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।